নমস্কার বন্ধুরা, লখনৌ ভ্রমণের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা ওল্ড লখনৌতে সাদাত আলী খানের টম্ব ও ব্রিটিশ রেসিডেন্সি খেয়ে লাঞ্চ করে বিকেলে নিউ লখনৌয়ে এসে পৌঁছেছিলাম। সেদিনের বাকি ভ্রমণের অভিজ্ঞতা এই ভিডিওতে শেয়ার করলাম। আমরা জ্ঞানেশ্বর মিশ্র পার্কে এসে পৌঁছালাম। লখনৌ নিবাসী অনেকেই এসেছেন বিকেলবেলা এখানে। টুকটাক খাবার দাবার বিক্রি হচ্ছে পার্কের বাইরে। আমরা টিকিট কেটে নিলাম, জনপ্রতি 25 টাকা করে। বাইরে থেকে বেশ ভালোই লাগছে। আমরা ভেতরে প্রবেশ করলাম। সামনেই ভারতীয় সেনাবাহিনীর বিজয়ন্ত ট্যাঙ্ক প্রদর্শন করা হয়েছে। এখনও সূর্যের আলো বেশ ভালোই আছে। একটা ওয়াটার ফাউন্টেন রয়েছে, বেশ ভালোই লাগছে আমাদের। সঙ্গে বাচ্চা থাকলে আরও ভালো লাগবে। লখনৌবাসীরা বিকালে বা ছুটির দিনে সময় কাটাতে আসে এখানে। এর আগে অনেক ভিডিওতে আমি এই পার্কের ছবি দেখেছিলাম। 2013 সালে উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব এই পার্কের শিলান্যাস করেন। জ্ঞানেশ্বর মিশ্র একজন সমাজবাদী পার্টির রাজনীতিবিদ ছিলেন। তার নামেই এই পার্কের নামকরণ করা হয়েছে। এই পার্ক লখনৌর গোমতীনগরে অবস্থিত। বিকেলবেলা অনেকেই এসেছে এই পার্কে। সামনেই একটি ভারতীয় বিমান বাহিনীর MiG-21 বাইসন বিমান প্রদর্শন করা আছে। ভারতীয় বিমান বাহিনীর অন্যতম উল্লেখযোগ্য বিমান হল এই MiG-21। বলে রাখা ভালো, এই পার্কে বিনা অনুমতিতে DSLR ক্যামেরা ব্যবহার করা যাবে না। তাই আমার ক্যাননের DSLRটি ভেতরে রেখেছিলাম, নচেত জরিমানা দিতে হতে পারে। প্রাঙ্গণের কেন্দ্রে 207 ফুট উচ্চ ভারতীয় পতাকা উত্তোলন করা রয়েছে। MiG-21 বাইসন বিমানটি সোভিয়েত ইউনিয়নের MiG-21 বিমানের উন্নত ভারতীয় সংস্করণ। এবার আমরা পার্কের ভেতরে এগিয়ে চললাম। সূর্য এখন অস্ত যাবে। এই সময়টা সত্যি পার্কে ঘুরে খুব ভালোই লাগছে। আমরা সঠিক সময়ে এখানে এসেছি। ভিডিওতে দেখেছিলাম বিকেলবেলাতে এই পার্কে আসা সবচেয়ে ভালো। পার্কের ভেতরে জলাশয়ে অস্তমিত সূর্যকে দেখতে দারুণ লাগছে। এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম। আমরা স্বর্গীয় জ্ঞানেশ্বর মিশ্রর সুউচ্চ মূর্তির কাছে এসে উপস্থিত হলাম। এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে। বেশ সুউচ্চ মূর্তি এটি। জ্ঞানেশ্বর মিশ্রের মূর্তিটি 25 ফুট লম্বা। এই পার্ক সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। পুষ্করিণীর জন্য আরও ভালো লাগছে। গরমকালে বিকেলবেলা আরও মনোরম লাগে এই পার্কে। খুব ভালো করে রক্ষণাবেক্ষণ করা হয় এই পার্ক। এখান থেকে আমরা গোমতীনগরের আম্বেদকর মেমোরিয়াল পার্কে এসে পৌঁছালাম। সামনেই গেট রয়েছে বড়। ওয়াটার ফাউন্টেনও রয়েছে। মেঝেতে দামি টাইলস পাতা রয়েছে। স্থাপত্যকলার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই পার্ক। এই স্মৃতিসৌধটি জ্যোতিরাও ফুলে, নারায়ণ গুরু, বিরসা মুন্ডা, শাহুজি মহারাজ এবং কাশীরাজের জীবন ও স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী তার প্রশাসনের সময়
বহুজন সমাজ পার্টির নেতৃত্ব দেওয়ার সময় এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছিলেন। 1995 সালে প্রথম এই স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। এর আগে স্মৃতিসৌধটির নামকরণ করা হয়েছিল ডক্টর ভীমরাও আম্বেদকর উদ্যান। 2002 সালে এর নামকরণ করা হয় ডক্টর ভীমরাও আম্বেদকর স্মৃতিসৌধ এবং 2002-03 সাল পর্যন্ত উন্নয়ন কাজ অব্যাহত ছিল। 2007 সালে স্মৃতিসৌধটি আরও সংস্কার ও উন্নয়নের কাজ সম্পন্ন হয়। 2008 সালের 14 এপ্রিল মুখ্যমন্ত্রী মায়াবতী এটি জনসাধারণের জন্য প্রাথমিকভাবে উন্মুক্ত করেন। পুরো স্মৃতিসৌধটি রাজস্থান থেকে আনা লাল পাথরের ব্যবহার করে নির্মিত। এটি ভারতের বৃহত্তম পরিকল্পিত আবাসিক উপনিবেশ। গোমতীনগরের অভিজাত এলাকায় এটি অবস্থিত। স্মৃতিসৌধটির ব্যয় ধরা হয়েছে 7 বিলিয়ন টাকা। সামনেই দেখতে পাচ্ছি আম্বেদকর স্তূপ। রাত্রে এই স্তূপ আরো ভালো লাগছে দেখতে। এই নির্মাণটি সমগ্র স্মৃতিসৌধের প্রাণকেন্দ্র। ডক্টর ভীমরাও আম্বেদকরের স্মৃতিসৌধের বিপরীতে রয়েছে সংগ্রহশালা, যা 2.5 একর জায়গা জুড়ে নির্মিত। ভবনটির ওপরে 2টি গম্বুজ রয়েছে। এতে মহাত্মা জ্যোতিবা ফুলে, রাজর্ষি ছত্রপতি শাহুজি মহারাজ, শ্রী নারায়ণ গুরু, ডক্টর ভীমরাও আম্বেদকর এবং শ্রী কাশিরামের বড় মূর্তি রয়েছে। আরেকটি ভবনে তথাগত গৌতম বুদ্ধ, সন্ত কবীর দাস, সন্ত রবিদাস, গুরু ঘাসীদাসের এবং বিরসা মুন্ডার 14 ফুট লম্বা মার্বেল মূর্তি রয়েছে। ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন গ্যালারিটি 8 একর জমির ওপর নির্মিত। এই স্থানে ব্রোঞ্জের তৈরি দেওয়াল চিত্র রয়েছে। প্রতিবিম্ব স্থল হল স্মৃতিসৌধের প্রধান প্রবেশদ্বার, যার উভয় পাশে 62টি হাতির মূর্তি রয়েছে। প্রতিবিম্বস্থলের পেছনে 80 ফুট উঁচু পিরামিড ধরনের কাঠামোর ওপর নির্মিত। এই স্থলটি এমন একটি সুবিধাজনক স্থান প্রদান করে যেখান থেকে স্মৃতিস্তম্ভ, মন্দির কাঠামো এবং স্থানগুলি সমগ্র এলাকায় দৃশ্যের সাথে একীভূত হয়। পিরামিডের ওপর থেকে জলের প্রবাহ দর্শনার্থীদের মনোরঞ্জন করে। গর্ভগৃহে আম্বেদকরের জীবনী চিত্রিত অনেক মূর্তি দেখলাম। বিপরীত দিকে 4টি দরজা রয়েছে। আম্বেদকর স্মৃতিসৌধে আম্বেদকরের ব্রোঞ্জ মূর্তিটি বেশ বড়। 2014 সালে মার্চ মাসে এই সৌধের বাইরে শুটিংয়ের অনুমতি পাওয়ার পর আদিত্য রায় কাপুর এবং পরিণীতি চোপড়া দাওয়াতি ইশক ছবির রংরেলি গানের শুটিং করেছিলেন। 2015 সালে নভেম্বর মাসে ববি কিষান আম্বেদকর স্মৃতিসৌধে একটি ভোজপুরি ছবির শুটিং করেছিলেন। এই আম্বেদকর স্মৃতিসৌধটি শিল্পকলার এক উৎকৃষ্ট উদাহরণ। সাঁচি স্তূপের সাথে অনেকটাই মিল আছে। এটি বৃক্ষ পরিসরে নির্মিত হয়েছে। বেলে পাথরের ওপর দক্ষ কারিগর দ্বারা ডিজাইন করা হয়েছে বৌদ্ধ শিল্পকলার আদলে। আমরা এর ভেতরটা দেখে ছাদে এগিয়ে যেতে লাগলাম। এখান থেকে পুরো এলাকাটি ভালোভাবে দেখা যাচ্ছে। গোমতীনগর শহর আলোকমালায় সেজে রয়েছে। অনেক দর্শকই রাত্রে এখানে আসেন।
আসলে রাত্রে বেশ ভালো লাগে এখানে। এলাকাটি যে কত বড় তা ছাদ থেকে বেশ ভালোই বোঝা যাবে। আমরা বেশি দেরি না করে পার্ক থেকে বেরিয়ে গেটের সামনে এলাম। আমাদের ভাড়া করা টোটোতে করে এগিয়ে চললাম। রাত্রে আরও সুন্দরভাবে সেজে উঠেছে নতুন লখনউ। এখন শহরটাকে অন্যভাবে দেখছি। শুনেছিলাম লখনউ একটি সাজানো গোছানো শহর, সেটা নিজের চোখে দেখতেই পাচ্ছি ভালোভাবে। এই নিউ লখনউর সাইডটা পুরোই নতুনভাবে গড়ে উঠেছে। উৎসবের সময় ভালোভাবে সাজানো হয় এখানে। রাস্তায় যানবাহনও ভালোই রয়েছে। সামনেই সোজাসুজি ভীমরাও আম্বেদকর পরিবর্তন স্থলের গেট দেখতে পাচ্ছি। এটিও এখন আলো দিয়ে সাজানো হয়েছে। রাস্তা পুরো ঝকঝকে তকতকে। সত্যি রাতের বেলাও আমাদের বেশ ভালোই লাগছে। অনেক পার্ক রয়েছে এই শহরে। আমাদের আর কোথাও যাবার সময় হলো না। চারিদিকেই এখন আলো ঝলমল করছে। আমাদের বাম দিকে গান্ধী মূর্তি দেখতে পাচ্ছি। বেশ সুন্দর করে সাজানো এই জিপিও পার্কটি। বেশ সুন্দর মেনটেন করা হয় দেখলাম। এবার আমাদের বাম দিকে একটি পার্ক দেখলাম, বোর্ডে দেওয়া আছে। চারদিকে দেখতে দেখতে এগিয়ে চললাম। বেশ চওড়া রাস্তা এখানে। বাম দিকে আলো দিয়ে সাজানো বিধান ভবনের অংশ দেখতে পাচ্ছি। সত্যি রাতের বেলা আলো দিয়ে সাজানো উত্তরপ্রদেশের বিধান ভবন অসাধারণ লাগছে। বিশাল বড় এই বিধান ভবন। দেশের মধ্যে সবচেয়ে বড় বিধান ভবন এটি, কারণ সবচেয়ে বেশি বিধানসভা আসন রয়েছে উত্তরপ্রদেশে। আমরা এগিয়ে চললাম সামনে। এবার আমাদের ডান পাশে লখনউর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিস। এটিও আলো দিয়ে সাজানো হয়েছে। এবার আমরা লালবাগের শর্মাজি কি চায়ের দোকানে এসে দাঁড়ালাম। আমরা 3 কাপ চা নিলাম এখান থেকে। চা নিয়েছিল 20 টাকা করে। মোটামুটি লেগেছিল আমাদের। এবার আমরা হোটেলের দিকে এগিয়ে চললাম।
রাস্তায় দুধার দিয়ে লখনৌ চিকনের দোকান। চিকনের বাজারের জন্য লখনৌ বিখ্যাত। ভালো ভালো নিরামিষ খাবারের দোকানও অনেক রয়েছে এখানে। আজকে আমাদের ঘোরাঘুরি ভালোই হয়েছে সারাদিনে। এখন বেশ ক্লান্ত লাগছে সবার। প্রচুর দোকানপাট রয়েছে শহর জুড়ে। আমাদের হোটেল স্টেশনের কাছেই। অনেক বড় বড় হোটেল রয়েছে এখানে। রাজধানী হওয়াতে এই শহরের গুরুত্ব প্রচুর। এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে রাতে আমিনাবাদে যাব ডিনার করতে। হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম লখনৌর বিখ্যাত আমিনাবাদের উদ্দেশ্যে। টোটো করে 20 মিনিটে পৌঁছে গেলাম আমিনাবাদে। কেনাকাটা ও খাবারের জন্য আমিনাবাদ বিখ্যাত। খুব সস্তায় জামা কাপড় পাওয়া যায় এখানে। আমরা আমিনাবাদে রাম মিষ্টান্ন ভাণ্ডার পেরিয়ে ওয়াইদ বিরিয়ানির কাছে এসে পৌঁছালাম। উল্টো দিকে আবার বাবা বিরিয়ানি। এবার আমরা ওয়াইদ বিরিয়ানির পাশে বিখ্যাত তুন্ডে কাবাবের দোকানে এসে পৌঁছালাম। এখানে ছাড়াও এদের আরও আউটলেট আছে। সামনে নবাবি ও মোগলাই খাবার তৈরি হচ্ছে। আমাদের মতন অনেকেই এই দোকানের নাম শুনে এখানে খেতে এসেছে। ভিড় ঠেলে এগিয়ে চললাম। সামনে রেড চাট দেওয়া আছে। সামনে কাবাব তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। এছাড়াও রয়েছে বিরিয়ানি ও পরোটা। ভেতরে ঢুকে দেখলাম বিখ্যাত মানুষের ছবি যারা স্বাদ আস্বাদন করেছেন এই দোকানে। আমরা ফটো তুলে এসে আমাদের অর্ডার করা গিলোটি কাবাব আর পরোটা দিয়ে ডিনার সারলাম। পার প্লেট গিলোটি কাবাব দাম নিয়েছিল 160 টাকা আর পরোটা পড়েছিল পার পিস 40 টাকা। আজকের ডিনার ভালোই হলো। খাবারের মান বেশ ভালোই। আমরা এখান থেকে বেরিয়ে প্রকাশ কুলফি থেকে কুলফি খেয়ে হোটেলে ফিরলাম। আজ দ্বিতীয় দিনের লখনৌ ভ্রমণের দ্বিতীয় পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। টাটা।